মোলেস্টার এগুলো কথা বলা হয়েছে। ২০১৪ সালে যাদবপুরের একটা নকশাল মাকুনি ওই নিকৃষ্ট মেয়েগুলোর মধ্যে একটা নিখিলের নামে একটা ফলস কেস করেছিল, যে কেসটা খতম হয়ে গেছে। এবং সিপিএমের নেতা, এসএফআই এর নেতা শতরূপ ঘোষ এটাকে নিয়ে টিভিতে অনেক কথা বলেছে, আমি শুনলাম সেটা। আচ্ছা, শতরূপ ঘোষের ২০২১ সালের নির্বাচনী এফিডেভিটে কি কি কেস, কি কি ধারা আছে? তাহলে ওকে কি বলা হবে? কেন বিরোধিতা করেছিল সিসিটিভি লাগানোতে? উদ্দেশ্যটা কি? কেন সিসিটিভি লাগানো দেওয়া যাবে না? বাড়ির বাথরুম, বাড়ি, ইউনিভার্সিটি ক্যাম্পাস বা ইউনিভার্সিটির কোনো ঘরটা কি বাড়ির বাথরুম বা বাড়ির বেডরুম যে সেখানে সিসিটিভি লাগানো যাবে না? এই নিখিলকে আপনি হয়তো জানেন না, নিখিলকে বলা হয়েছে নিচু জাত ছোট লোকের বাচ্চা। এসব ভদ্রভাবে দলিত ফলিত কিছু বলা হয়নি, বলেছে নিচু জাত ছোট লোকের বাচ্চা। ও এখানে কি করছে? যারা ব্রাহ্মণ্যবাদ নিয়ে দিনের পর দিন কথা বলে, যারা স্লোগান তোলে হামে চাহিয়ে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি, এটা তাহলে কি? সিপিএমের আমলে ঢুকে বসেছিল, ভোট ব্যাংক তৈরি হয়েছে। এরপর মমতার মাধ্যমে তারা নিজেদের যে কাজগুলো সেগুলো করে নিয়েছে। এরা কেউ তো 4 তারিখে 2026-এর পরে ঢুকেনি। এরা তো ঢুকে আছে যে বর্ধমান ব্লাস্টের যে নায়ক ছিল, শাকিল আহমেদ না কি নাম ছিল, সে তো 2007 সালে নদিয়ার করিমপুরে প্রথম তার ভোটার তালিকায় নাম উঠল। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ইনি নিয়েও রাজনীতি করেছেন মমতা। বিরাট দেশ বিরোধী চক্রান্তের অংশ হয়েছিলেন কি মমতা? দেখুন, একটা তো চক্রান্ত ছিলই, কারণ সেটা আপনি ওই জামাত, তাদের সাথে যে যোগসূত্রগুলো ছিল, আপনি দেখুন কিরকম সুন্দর পশ্চিমবঙ্গের বর্ডারের লাগোয়া পুরো কনস্টিটুয়েন্সিগুলো বাংলাদেশে সব পরপর জামাত জিতেছে, লাগোয়া কনস্টিটুয়েন্সিগুলো। ইমরান আহমেদ হাসানকে তাকে রাজ্যসভার মেম্বার করে পাঠানো, যার সাথে জামাতের সম্পর্ক ছিল। সিমির একটা ব্যান্ড সংগঠন, তার সদস্য ছিলেন। তাকে কেন্দ্র সরকারে ডক্টর মনমোহন সিং, রাজনাথ সিংরা সবাই অনুরোধ করেছিলেন মমতাকে যে এনার মতন একটা লোককে পাঠাবেন না রাজ্যসভায়, কিন্তু মমতা তাও পাঠিয়েছিলেন। একটা তো চক্রান্ত ছিল, বোঝা যাচ্ছে। আর আমরা তো বর্ডারটাকে আমরা সিকিউর করার তো চেষ্টা করবো, এটা তো আমরা প্রথম থেকে কথা বারবার করে আমরা বলে এসেছি যে ত্রিপুরা, আসাম, বেঙ্গল কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট। চেষ্টাটা আমাদের সরকার করবেই, কিন্তু ঢুকে ঘরের ভেতর তো উই পোকা প্রচুর বসে আছে না, আজকে থেকে তো নয়, 90-এর দশক থেকে, 80-র দশক থেকে ঢুকে বসে আছে। দায়িত্ব সহকারে জামাই আদর করে ভোটার আইডি, এই রেশন কার্ড দিয়ে, ভুয়ো রেশন কার্ড দিয়ে অনুপ্রবেশকারীদেরকে এখানে নাগরিক করা হয়েছে। এরপর এক জঙ্গি ধরা পড়ছে কলকাতা থেকে জেলা। হচ্ছে এরা সিপিএমের আমলে ঢুকে বসেছিল, ভোট ব্যাংক তৈরি হয়েছে। এরপর মমতার মাধ্যমে তারা নিজেদের যে কাজগুলো সেগুলো করে নিয়েছে। এরা কেউ তো 4 তারিখে 2026-এর পরে ঢুকেনি। এরা তো ঢুকে আছে যে বর্ধমান ব্লাস্টের যে নায়ক ছিল, শাকিল আহমেদ না কি নাম ছিল, সে তো 2007 সালে নদিয়ার করিমপুরে প্রথম তার ভোটার তালিকায় নাম উঠল। কি করে উঠল? আগে আরও একাধিক জঙ্গি যারা ধরা পড়ছে, যাদের 2002 সালের এসআইআরে যাদের নাম ছিল, সেটা সিপিএমের আমলে হয়েছে। কি করে ঢুকলো তাদের? কারা ঢুকিয়েছিল? কে ডমিসাইল সার্টিফিকেট দিয়েছিল? এই কাগজগুলো কি এখন পাওয়া যাবে? এই কাগজগুলো যদি বার করা যায় তাহলেই বোঝা যাবে কে কে জড়িত আছে, কি জড়িত নেই। আমরা তো বারবার করে বলেছি যে একটা ইসলামিক জিহাদি শক্তি, তারা ডেমোগ্রাফিক ইনভেশন, স্লিপার সেল এবং পশ্চিমবঙ্গটাকে একটা সন্ত্রাসবাদের একটা বেস তৈরি করার জন্য বহু বছর ধরে চেষ্টা করে। পালিয়ে যাওয়ার জন্য একটা করিডোর ছিল প্রথমে বাংলাদেশে, তারপরে এটা একটা সেফ হ্যাভেন তৈরি হয়ে গেল মমতার আমলে। তো এদেরকে পুলিশ ধরতে পারেনি কেন এত বছর? পুলিশ ধরতে পারেনি না পুলিশকে ধরতে দেওয়া হয়নি? খুব স্বাভাবিক, পুলিশকে ধরতে দেওয়া হয়নি কারণ সেই পুলিশই আছে, সেই পুলিশই ধরছে এদেরকে। পুলিশের কাছে তথ্যগুলো ছিল। 50 কিলোমিটার বিএসএফের আওতায় চলে যাবে বর্ডার থেকে, সার্চিং করা, করা, কন্ট্রোলিং করা।
এত আপত্তি কেন? কারণ বর্ডার পেরিয়ে চট করে রাতারাতি কেউ 50 কিলোমিটারের ভেতরে এদিকে আসতে পারবে না। প্রথমে তাকে থাকতে হবে 50 কিলোমিটারের মধ্যেই তাকে থাকতে হবে। তারপরে সে আস্তে আস্তে করে তাকে সরিয়ে নিয়ে সে আসবে কলকাতার সোনাগাছিতে, সেখানে থাকবে, তারপরে সেখান থেকে এদিক ওদিক ছড়া। কারণ আপনি তো আপনার ঘরে থাকতে দেবেন না অচেনা অচেনা কাউকে। আর স্পেসিফিক্যালি যদি তার আকার আকৃতি অবয়ব অন্যরকম হয়, তার আধার কার্ড নেই, কিছু নেই, কারণ তখন তো কিছুই তৈরি হয় না। তো এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডেলিবারেটলি করেছে বলে এটা হয়েছে। এর সঙ্গেও এই যে জঙ্গিদের, পাকিস্তানি জঙ্গিদের পাওয়া যাচ্ছে, তার মধ্যে মমতা ব্যানার্জি কি জড়িত? আপনার না দেখুন, জড়িত তো সবাই থাকবে, এটা তো আজকের একদিনের ইতিহাস নয়, এটা তো মমতাকে শুধু বললে হবে না। 1946-এর নির্বাচনে একটি মুসলিম রিজার্ভ সিটেও কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি জিততে পারেনি। জেতা তো অনেক দূরের কথা, জামানত রাখতে পারেনি। যৌথভাবে এক একটা সিটে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির ভোট কম্বাইন্ড করলে পরেও জামানত থাকেনি। তারা সবাই ভোট দিয়েছিল হচ্ছে পাকিস্তানের পক্ষে, পাকিস্তান চায়। কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচে দুর্ভাগ্যবশত ভারত যদি হেরে যায়, তাহলে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় সেলিব্রেশন হয়। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের কিছু কিছু জায়গায় আমরা সেলিব্রেশন করতে দেখেছি, আতশবাজি ফাটতে দেখেছি। ভারত জিতলে আমরা বাজি ফাটাই, ভারত হারলে, পাকিস্তান জিতলে, সামান্য ক্রিকেট ম্যাচে সেখানে কারা বাজি ফাটায়? ভাঙার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে এবিভিপি, আঙ্গুল বাম ও অতিবাম সংগঠনগুলির দিকে। লাল বসুর প্রতীক ভাঙা নিয়ে এত কথা বলছে। নন্দলাল বসুর ফর্ম অফ আর্ট, তার যে আর্ট ফর্মটা ছিল, এই আর্ট ফর্মটাকে পুরো ধ্বংস করে দেওয়া, এটা কাদের সময় হয়েছে, কারা করেছে? নন্দলাল বসুর আর্ট ফর্ম নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর্টস বিভাগ থেকে যারা কেঁদে ভাসাচ্ছে, কটা থিসিস হয়েছে, কটা পিএইচডি হয়েছে, কটা পেপার বেরিয়েছে? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হোয়াইট পেপার পাবলিশ করতে বলুন তো। যারা আজকে ঋষি অরবিন্দকে নিয়ে খুব কান্নাকাটি করছে, ঋষি অরবিন্দ ভবন শুধু একটা নাম থাকবে কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণটা ঋষি অরবিন্দের নামে হবে না কেন? গেছিলেন এবিভিপি যিনি প্রেসিডেন্ট, সে একজন দলিত পরিবার থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি ইউনিভার্সিটি, সব জায়গায় বামেরা অরাজকতা করার চেষ্টা করেছে। দিল্লি ইউনিভার্সিটি হাতছাড়া হয়ে গেছে, জেএনইউতে 50-50 চলছে। আর কিছু বছরের মধ্যে আমরা যাদবপুর থেকেও এসব নকশালদের বার করে দেবো। দেখুন, মূল ঘটনাটা নিয়ে কেউ কথা বলছে না, নানান রকম। সবসময় দেখবেন একটা বামেদের একটা টিপিক্যাল আছে, বাঁচার জন্য একটা ওয়ে আউট বার করে, এবং নন্দলাল বসুর এমব্লেমটা ভাঙাটা হচ্ছে বামেদের একটা ওয়ে আউট করে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে। বিদ্যাসাগরের মূর্তি 70-এর দশকে কারা ভেঙেছিল সেন্ট্রাল ক্যালকাটায়? প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জিরা কারা, কেন আন্দোলন করেছিলেন, কাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? এগুলো মনে রাখতে হবে। গোপাল সেনকে কারা হত্যা করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে? কেন জ্যোতিবাবু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না পরবর্তীকালে সরকারে এসে? কে করেছিল না করেছিল সবাই তো জানে, সে কি করে দেশ থেকে পালিয়ে গেল। এই নিখিলকে আপনি হয়তো জানেন না, নিখিলকে বলা হয়েছে নিচু জাত ছোট লোকের বাচ্চা। এসব ভদ্রভাবে দলিত ফলিত কিছু বলা হয়নি, বলেছে নিচু জাত ছোট লোকের বাচ্চা, ও এখানে কি করছে? যারা ব্রাহ্মণ্যবাদ নিয়ে দিনের পর দিন কথা বলে, যারা স্লোগান তোলে হামে চাহিয়ে আজাদি, ব্রাহ্মণ্যবাদ সে আজাদি, মনুবাদ সে আজাদি, এটা তাহলে কি? কেন বলা হলো নিখিলকে? এবং নিখিলকে এগুলো কথা বলা হয়েছে 2014 সালে যাদবপুরের একটা নকশাল মাকুনি, ওই নিকৃষ্ট মেয়েগুলোর মধ্যে একটা নিখিলের নামে একটা ফলস কেস করেছিল, যে কেসটা খতম হয়ে গেছে। এবং সিপিএমের নেতা, এসএফআই এর নেতা শতরূপ ঘোষ, এটাকে নিয়ে টিভিতে অনেক কথা বলেছে, আমি শুনলাম সেটা। আচ্ছা, শতরূপ ঘোষের 2021 সালের নির্বাচনী এফিডেভিটে কি কি কেস, কি কি ধারা আছে? তাহলে ওকে কি বলা হবে? যে ধারাগুলো দেওয়া হয়েছে তাতে সেগুলো কোন কোন ক্রাইমের ধারা, এগুলো শতরূপ ঘোষ বলুক। তাহলে শতরূপ ঘোষকে বিভিন্ন টিভি চ্যানেল ডাকছে কি করে কথা বলার জন্য?
তাহলে ওর মতন ওই ধারায় যাদের মামলা হয়ে আছে তাদের সাথে ডিবেট করতে চাওয়াটা উচিত নয়। রাত্রিবেলা অরবিন্দ ভবনে কেনই বা থাকবে, তাদের হোস্টেলে প্রশ্ন হচ্ছে 1:30টার সময় ওদেরকে আমাদের এবিভিপির বিভিন্ন ছেলেরা মাঠের মধ্যে বিভিন্ন কাপলকে কম্প্রোমাইজিং অবস্থায় ধরেছিল, এবং আমরা 2016 সালে দিনের পর দিন বলেছি ঝিলপাড়ের মাঠে অত অত মদের বোতল আর কন্ডম কি করে পড়ে থাকে। কেন 2016 সালে সিসিটিভি লাগাতে এত বাধা? এসএফআই থেকে আরম্ভ করে সমস্ত ছাত্র সংগঠন এক্সেপ্টিং এবিভিপি এবং টিএমসিপি, এই দুটি সংগঠন বাদ দিয়ে বাকি প্রত্যেকে কেন বিরোধিতা করেছিল সিসিটিভি লাগানোতে? উদ্দেশ্যটা কি? কেন সিসিটিভি লাগানো দেওয়া যাবে না? বাড়ির বাথরুম, ইউনিভার্সিটি ক্যাম্পাস বা ইউনিভার্সিটির কোনো ঘরটা কি বাড়ির বাথরুম বা বাড়ির বেডরুম যে সেখানে সিসিটিভি লাগানো যাবে না? যারা গিয়ে বলছে ইউনিভার্সিটি হচ্ছে তাদের নাকি দ্বিতীয় বাড়ি, সেখানে মদ খাওয়া গাঁজা খাওয়ার অধিকার আছে, নিজের বাড়িতে বসে ড্রয়িং রুমে বাবার সাথে মায়ের সামনে বসে মদ গাঁজা খেয়ে দেখাতো একবার দেখি, জুতিয়ে বাপ মুখ লম্বা করে দেয় কিনা। নিজের ঘরে, নিজের পাড়ায়, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আগে নিজের বাড়িতে খেয়ে দেখাক। এগুলোই হচ্ছে 15ই আগস্ট প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন দিমাগি নাকসাল। দিমাগি নাকসাল, আরবান নকশাল, শহুরে নকশাল, মস্তিষ্কে নকশাল। শুধু দুটো কথা বলে দিয়েছে দেখুন, র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা বাস্তবিক দিমাগি নাকসাল তাদের সবার একেবারে একদম মানে শরীরের কোন স্থানে লঙ্কার গুঁড়ো পড়ে গেছে আমরা জানি না। লঙ্কার গুঁড়ো পড়েছে, কার্বলিক অ্যাসিড নয়, একেবারে ঠিক জায়গায় সঠিক স্থানে সঠিক ছিদ্রে লঙ্কার গুঁড়োটা পড়ে গেছে, তাই একদম তিলবিলিয়ে জ্বলে উঠেছে। কোনো নাম নেয়নি, সবাই নিজেকে স্বঘোষিত নকশাল ঘোষণা করে যাচ্ছে, একদম পার্লামেন্টেরিয়ান থেকে নিয়ে একটা ছিচকে গাঁজাখোর মদখোর ওই অতিবাম ছাত্র পর্যন্ত। এখান থেকেই বোঝা যাচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও নিজেকে, ভারতবর্ষের প্রাক্তন ফাইন্যান্স মিনিস্টার, প্রাক্তন হোম মিনিস্টার, সেও নিজেকে দিমাগি নাকসাল বলে দিচ্ছে। কারণ ওদের সময়তেই পশুপতি থেকে তিরুপতি এই করিডোরটা ফ্লারিশ করেছিল, মাওবাদ নকশালদের করিডোরটা। এটাই বুঝতে হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, ঋষি অরবিন্দকে নিয়ে এখন কথা ঘোরালে চলবে না। ওই অরবিন্দ ভবনে ছাত্র ছাত্রীগুলো কি করছিল, ওদের বাড়ি কোথায়, এবং এই সব রাকাস মেটেরিয়ালসগুলোকে ইউনিভার্সিটি থেকে র্যাঙ্ক অ্যান্ড ফাইল রাস্টিকেট করতে হবে। 10টা 15টা ছেলে মেয়ের এই বদমাইশি ইউনিভার্সিটি যদি রাস্টিকেট করে বন্ধ করে দেয়, একদম লাইনে পরপর পড়ে যাবে। ওটা ওদের বাবার বাড়ি নয়, বাবার সম্পত্তি নয়। মনে রাখতে হবে কোনো স্টেট গভর্নমেন্টের দান করা অর্থেও ওটা তৈরি হয়নি। ওটার পেছনে দেশাত্মবোধক শক্তি পয়সা খরচা করেছে। কোনো বামমনস্ক লোকের কোনো অবদান নেই ওই বিশ্ববিদ্যালয়কে তৈরি করার। জমি মহারাজা ময়মনসিংহ হিন্দু মহাসভার নেতা মহারাজ ময়মনসিংহের দান করা, ভাগ্যকুলের রায় মহারাজা শ্রীনাথ রায়, রানী তীর্থময়ী রায়দের পরিবারের দান করা, অর্থ রাজা সুবোধ মল্লিকের দান করা, যারা কেউ কমিউনিস্ট ছিলেন না। রবীন্দ্রনাথের পদধূলি ধন্য, ঋষি অরবিন্দের পদধূলি ধন্য, যারা কেউ কমিউনিস্ট ছিলেন না, কমিউনিস্ট হেটার ছিলেন। এবং ভারতবর্ষের মাটিতে, মহাপ্রভু চৈতন্যদেবের মাটিতে, ঋষি অরবিন্দের মাটিতে, স্বামী বিবেকানন্দের মাটিতে মার্ক্সবাদ, লেনিনবাদ, স্তালিনবাদ, মাওবাদ এসবের কোনো প্রয়োজনীয়তা নেই এবং তাদের স্থান থাকবে না। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।